আসসালামু আলাইকুম। লার্নস্কেপ উইথ ইসহাক একাডেমির পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ। আমি আজকে আপনাদের ক্লাস নেব নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় তাপমাত্রা ও তাপ নিয়ে। তো তাপমাত্রা ও তাপ দুইটি শব্দ আমাদের মাঝে আসলো। প্রথমে তাপমাত্রা কি আর তাপ কি? তাপ কি? তো আমরা সকলে জানি তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের উষ্ণতা অনুভূতির জায়গায়। তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে একটা পরিমাপ যেটা তাপের পরিমাপ বোঝায়। যেমন যদি বলি এক কাপ চা এবং একটি আইসক্রিম, তো এখানে কি বোঝায়? মানে চা যেটা তাপমাত্রা বেশি, তারপর আইসক্রিম যেটা তাপমাত্রা কম। তো তাপমাত্রা দ্বারা তাপের পরিমাণকে বোঝানো হয়। কি? তাপ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে, এক স্থান থেকে অন্য স্থানে, এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালন বা পরিবাহিত হওয়াকে তাপ সঞ্চালন বলা হয়। তাপ সঞ্চালন তিনটা মাধ্যম আছে। তো তাপ সঞ্চালনের তিনটি মাধ্যম হলো এক তো তাপ সঞ্চালনের তিনটি মাধ্যম আছে: পরিবহন, পরিচলন, পরিবহন। পরিবহন বিষয়টা হচ্ছে তাপ এক মাধ্যম থেকে আরেক মাধ্যম পরিবাহিত হবে অণুগুলো কম্পনের মাধ্যমে বা অণুগুলো স্থানান্তরের মাধ্যমে। তো পরিবহন বা কন্ডাকশন, কোনো পরিবহন বা কন্ডাকশন পদ্ধতি কি? পরিবহন বা কন্ডাকশন পদ্ধতিতে তাপ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে বা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবে অণুগুলো কম্পনের মাধ্যমে। তো যদি এখানে আমরা ধরি এটা একটা কঠিন পদার্থ, ধরেন এটা একটা কঠিন পদার্থের মাঝে অসংখ্য অণু মিলে একটা কঠিন পদার্থ গঠন হয়, তাহলে এগুলো হচ্ছে তার অণু। তা কঠিন পদার্থের অণু যখন এগুলো স্পন্দন শুরু করবে অর্থাৎ কাঁপতে থাকবে, মানে এইগুলো তখন কাঁপতে শুরু করবে। যখন এগুলো কাঁপতে শুরু করবে তখন এইখান থেকে এটা, এখান থেকে এইটা, এখান থেকে এটা, মানে পাশাপাশি অণুগুলো কাঁপতে থাকবে। পাশাপাশি উপর নিচে অণুগুলো যখন কাঁপতে থাকবে তখন পদার্থের এক প্রান্ত থেকে তাপ অন্য প্রান্তে স্থানান্তর হবে। তো এভাবে পরিবহন পদ্ধতিতে এক অণু কম্পনের মাধ্যমে পাশাপাশি সকল এক অণু কম্পনের মাধ্যমে আস্তে আস্তে স্থানান্তরিত হয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সকল অনুকম্পন হবে এবং তাপ এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছবে। তো এটা হচ্ছে পরিবহন পদ্ধতি। পরিবহন পদ্ধতির উদাহরণ আমরা দিতে পারি, যদি একটি লোহা এক প্রান্তে তাপ দেওয়া হয় তাহলে দেখবো আমরা অন্য প্রান্ত গরম হয়ে গেছে। তো ধরেন এটা একটা মোমবাতি, যদি মোমবাতি হয়েছে না, তো ধরেন এটা একটা মোমবাতি, যদিও মোমবাতি হয় নাই তাও এটা একটা মোমবাতি, এটা একটা লোহার দণ্ড। তো মোমবাতি দিয়ে যখন লোহার দণ্ডকে আমরা তাপ দেবো তখন শুধু তাপটা কি এখানেই থাকবে? শুধু এটুকুর মাঝে কি তাপ থাকবে? এটুকু কি ঠান্ডা থাকবে? না, যত তাপ দেবো তত আস্তে আস্তে এই সাইডেও তাপ বেশি হবে। তো এই দণ্ডটুকুর এই প্রান্ত গরম হতে থাকবে। তো শুধু এইটুকু গরম থাকবে না, এইটুকু আস্তে আস্তে গরম হতে থাকবে। তো এটা হচ্ছে পরিবহন পদ্ধতি, মানে এক অণু থেকে আরেক অণুর মাধ্যমে স্থানান্তরিত হয়। তো এইখান থেকে আমরা তাপ প্রবাহ যে বিষয়টা আছে ওইটাও আমরা ক্লিয়ার হইতে পারি। তাপ প্রবাহটা কি? তাপ প্রবাহ হচ্ছে তাপের প্রবাহটা হচ্ছে তাপ এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহ করে। তো তাপ প্রবাহের দিকটা কি? তাপ প্রবাহের দিকটা হচ্ছে তাপ সবসময় বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানে যায়। যেমন এখানে যখন মোম দিয়ে এই লোহাটাকে তাপ দেয় তখন এখানে কিন্তু তাপমাত্রা বেশি ছিল, তখন এদিকে তাপমাত্রা কম, তাই তাপমাত্রা বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানে স্থানান্তরিত হয়েছে। তো এইখান থেকে আমরা পরিবহন পদ্ধতি বা পরিবহন বা কন্ডাকশন যে প্রবাহ পদ্ধতি আছে ওইটাও শিখলাম, আর তাপের প্রবাহ দুইটাই শিখে ফেললাম। তার পরবর্তীতে আছে পরিচলন বিষয়টা কি? আর আরেকটা বিষয় পরিবহন বা কন্ডাকশন পদ্ধতি, এটা শুধু কঠিন পদার্থের ক্ষেত্রে। কঠিন পদার্থ। তো পরিচলন বা কনভেকশন বিষয়টা কি? পরিচলন বিষয়টা হচ্ছে এটা ফলো করে তরল এবং গ্যাসীয় পদার্থ। তরল এবং গ্যাসীয় পদার্থ মেনে চলে তরল এবং গ্যাসীয় পদার্থ। তো পরিচলন পদ্ধতিতে কি হয়? তার জন্য আমাদের আয়তন এবং ঘনত্বের সম্পর্ক বুঝতে হবে।
আয়তন বেড়ে গেলে ঘনত্ব কমে যায়, অর্থাৎ আয়তনের বিপরীত বা ব্যস্তানুপাতিক হচ্ছে ঘনত্ব। তো কোন পদার্থের আয়তন বেড়ে যাওয়া মানে কি? আয়তন বেড়ে যাওয়া মানে ওই পদার্থের জায়গা দখল করার ক্ষমতা বেড়ে গেছে। আয়তন কমে গেছে মানে ওই পদার্থের আয়তন কমে যাওয়া মানে ওই পদার্থের যে জায়গা দখল করার ক্ষমতা তা কমে গেছে বা হ্রাস পেয়েছে। তো বিষয়টা এমন, যদি কোনো পদার্থের অণুগুলো ছোটাছুটি অর্থাৎ ব্যাগ বেড়ে যায় তখন তাদের ছোটাছুটি বেড়ে যায়, আর যখন ছোটাছুটি বেড়ে যায় তখন তাদের বেশি জায়গা লাগলে তাদের আয়তন বেড়ে যায়, আর আয়তন বেড়ে যাওয়ার মানে হলো তাদের ঘনত্ব কমে যায়, আর ঘনত্ব কমে গেলে পদার্থগুলো তুলনামূলক হালকা হয়ে যায়, আর হালকা হয়ে গেলে তারা তখন গ্যাসীয় পদার্থ হিসেবে উড়ে যেতে পারে। এটা একটা প্রকৃত উদাহরণ হচ্ছে পানি। পানিকে যখন আমরা তাপ দেই তখন কি হয়, পানি বাষ্প আকারে বের হয়ে যায়। তো 100 ডিগ্রি সেলসিয়াস উপরে পানি ফুটতে শুরু করে তখন বাষ্প আকারে বের হয়ে যায়। তো তখন মূল বিষয়টা কী হয়, যখন পানিকে আমরা তাপ দেই তখন তার মাঝে যে অণুগুলো থাকে অণুগুলো গতিবেগ বেড়ে যায়, গতিবেগ বেড়ে গেলে তাদের আয়তন বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পেলে তাদের ঘনত্ব হ্রাস পায়, আর ঘনত্ব যখন হ্রাস পায় তখন পানি হালকা হয়ে যায়, তখন বাষ্প আকারে বের হয়ে যায়। তো এটা হচ্ছে পরিচালন পদ্ধতি। যে পানি বাষ্প আকারে বের হয়ে যায় একটা উদাহরণ হতে পারে। তারপর পরিবহন পদ্ধতিতে কোনো মাধ্যম প্রয়োজন, মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে কঠিন পদার্থ, আর পরিচালন পদ্ধতিতে ব্যবহার হয়েছে তরল এবং গ্যাসীয় মাধ্যম। তো পরিবহন পদ্ধতিতে কোনো মাধ্যম প্রয়োজন নেই, এটা ডিরেক্ট আলোক রশ্মি আকারে পড়ে, যেমন হচ্ছে সূর্য আলোটা ডাইরেক্ট রেডিয়েশন আকারে আমাদের কাছে পৌঁছায়, এখানে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তো বিকিরণ পদ্ধতিতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, সেটা হলো সূর্য থেকে আমরা আলো পাই, এটা হচ্ছে বিকিরণ পদ্ধতির উদাহরণ। তো তাপ সঞ্চালন বুঝলাম, এখন আমাদের বুঝতে হবে আপেক্ষিক তাপটা কি। আপেক্ষিক তাপ তাপের একটা একক আছে, একক থেকে আমরা সহজে ব্যাখ্যা করতে পারি। আপেক্ষিক তাপের একক হয়েছে, তাপটা কি তার একক থেকে বুঝতে পারি জুল পার কেজি পার কেলভিন। মানে এখানে হচ্ছে কোনো 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের উপাদানের আপেক্ষিক তাপ বলে। তো আপেক্ষিক তাপটা কি, 1 কেজি ভরের বস্তুর কোন 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলে। তো আপেক্ষিক তাপ মানে বিষয়টা হলো কোনো পদার্থের আপেক্ষিক তাপ কম হলে তাকে খুব তাড়াতাড়ি উত্তপ্ত করা যাবে, আর যদি কোনো বস্তুর আপেক্ষিক তাপ বেশি হয় তাকে উত্তপ্ত করতে বেশি তাপের প্রয়োজন হবে। যেমন পানির আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল কেজি পার কেলভিন, অর্থাৎ 4200 জুল তাপ দিলে 1 কেজি পানি তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি পাবে। ওই ক্ষেত্রে যদি বলি দুধের আপেক্ষিক তাপমাত্রা মেবি 2700 জুল পার কেজি, 2700 জুল পার কেজি পার কেলভিন, অর্থাৎ দুধের তাপমাত্রা 2700 জুল পার কেজি পার কেলভিন, অর্থাৎ 1 কেজি পরিমাণ দুধকে যদি আমি 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে পারি তখন আমার 2700 জুল তাপ প্রয়োজন হবে, আর সেক্ষেত্রে পানি খেতে 4200 জুল প্রয়োজন হবে। তো এটাই হচ্ছে আপেক্ষিক তাপ, মানে কোনটার তাপমাত্রা বৃদ্ধি করতে কতটুক তাপের প্রয়োজন তাই বোঝায় আপেক্ষিক তাপ দিয়ে। টপিক হলো তাপ শক্তি। তো তাপ শক্তি কি, তাপের দুইটি একক আছে, একটা হচ্ছে জুল আর একটা হচ্ছে ক্যালোরি। তাপের কয়টি একক, দুইটি একক, জুল এবং ক্যালোরি। তো আমরা জুল ইউজ করতে পারি, ক্যালোরি ইউজ করতে পারি, তবে আমরা সর্বসময় বেশি জুলের এককটা ইউজ করি। তো তাপের দুইটি একক, একটি হলো জুল আর একটি হলো ক্যালোরি। তো ক্যালোরিটা কি, 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটি হচ্ছে 1 ক্যালোরি। 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় 1 ক্যালোরি। তো বিষয়টা এইভাবে সহজভাবে মনে রাখা যায়, 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় 1 ক্যালোরি। আবার 1 ক্যালোরির সমান হচ্ছে 4.2 জুল। 1 ক্যালোরির সমান 4.2 জুল, অর্থাৎ 1 জুল সমান হবে 0.42 ক্যালোরি, অর্থাৎ 1 ক্যালোরি সমান 4.2 জুল। মানে কি, জুল থেকে ক্যালোরির একক 4.2 গুণ বেশি,
তা যদি ওটাকে রিভার্স করি তাহলে 1 জুল সমান হইতেছে 0.42 ক্যালোরি।